Hello everyone, welcome to TIMFF Presents Senator Season 2 Episode 4. Hello Cine lovers. Today our guests are Shiblul Haq Shobun, Publication Secretary of Jahangirnagar Cine Society, and our very own TIMFF Campus Ambassador Hemayatullah Imon. He is also from Jahangirnagar University. And I am Jirin Tasim Tahasan, today's host. সো ফার্স্ট অফ অল শোভন ভাই আপনার কাছে জানতে চাচ্ছি আপনার এই ফিল্ম মেকিং জগতে যাত্রা কিভাবে শুরু হলো? ফিল্ম মেকিং আমি এখন পর্যন্ত একটাই ডকুমেন্টারি তৈরি করেছি এবং সেটা ইউনিভার্সিটিতে আসার পর। তো সিনেমা দেখার মাধ্যমে আসলে সিনেমার যাত্রা শুরু, আর সিনেমা বানানোর আপনি যেহেতু বললেন যে ফিল্ম মেকিং এর যাত্রা শুরু, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আসার পর। আমি এখন পর্যন্ত একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছি, সেটা হচ্ছে সুকুমার নাম, বিখ্যাত ছড়াকার এবং কবি সুকুমার বড়ুয়ার উপর। তো এই তো আমার একমাত্র প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ। না, এটার পেছনে কি আরো ব্যাকগ্রাউন্ডটাও বলবো যে কিভাবে কি করলাম? হ্যাঁ ভাইয়া, ব্যাকগ্রাউন্ডটা বললেও ভালো হয়, যে আপনি কিভাবে আপনার যাত্রা শুরু হয়েছে এবং কিভাবে আপনি আচ্ছা, কাজ করা শুরু করলেন, ইন্টারেস্টটা কোথা থেকে এসেছে। আচ্ছা, আমার এই ডকুমেন্টারি বানানোর পেছনে আপনার সবচেয়ে বেশি ভূমিকা এটা হচ্ছে হাসান নাইম ভাইয়ের। আমাদের এই জাহাঙ্গীরনগরের বাংলা বিভাগের একজন ছাত্র, চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন এখন। তিনি আমাকে প্রথম সুকুমার বড়ুয়ার সাথে পরিচয় করান, তার লেখার সাথে, তার ছড়ার সাথে, কবিতার সাথে। এবং তারপর আমার সুকুমার বড়ুয়ার আমি বই কিনে তার যত ছড়া ছিল সব পড়ে ফেলি এবং পড়ার পর সিদ্ধান্ত নেই যে আমার তার উপর প্রামাণ্যচিত্র নির্মাণ করা উচিত। আসলে এটা যতটা না সুকুমার বড়ুয়ার প্রতি ভালো লাগা থেকে, তার চেয়ে বেশি হচ্ছে যে আমার আসলে সেই মুহূর্তে কিছু একটা করা দরকার ছিল, কারণ বিশ্ববিদ্যালয়ের 2টা বছর চলে যাচ্ছে, একটা সিনেমা বানাইতে পারলাম না। তো এই কারণে আসলে সবচেয়ে বেশি কাজ করছে, সত্যি কথা। এবং তার উপর আবার সিনেমা সংগঠনও করি। তো সব মিলেই আর কি, যে আহ ভালো লাগা এবং কাজ করা হচ্ছিল না, এবং সুকুমার বড়ুয়ার প্রতি আমার একটা ভালো লাগার জায়গা ছিল। সবকিছু মিলিয়ে আর কি এই কাজটা করা হয়। এবং এই কাজের পিছনে সবচেয়ে বড়, যেহেতু সিনেমা টাকা পয়সার ব্যাপার, এবং এই টাকা পয়সার দিকটায় আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন আমাদের ইনস্টিটিউটের শিক্ষক শামীম রেজা। তিনি নিজেও একজন কবি। তো তিনি আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, এবং আমার বন্ধু আলামিন, সোহান, এরা আরো অনেকে ছিল নির্মাণের সাথে। কিন্তু আলামিন, সোহান আহ অনেক বেশি সাহায্য করেছে। তারা তারা এটার আহ সহকারী পরিচালক ছিল, সহযোগী পরিচালক ছিল। তো এই হচ্ছে আমার প্রথম চলচ্চিত্র নির্মাণের পেছনের ঘটনা। খুবই ইন্টারেস্টিং স্টোরি ভাইয়া। আমরা এই এপিসোডে আরো ডিটেইলে জানবো আপনার এই ফিল্ম জগতের এবং আপনাদের সিনে সোসাইটির ব্যাপারে। তো এখন আমি চলে যাচ্ছি ইমন ভাইয়ের কাছে। ইমন ভাইয়া, এপিসোডের ফার্স্টে আপনি যেহেতু আমাদের ডিএমএফএফ এরই একটা পার্ট, তো আপনি যদি আপনার নিজের ব্যাপারে কিছু বলেন, বলে যদি এপিসোডটা শুরু করেন। নিজের ব্যাপারে আসলে কি বলবো, সিনেমার জগতে যদি আসা নিয়ে বলি বা ভালো লাগাটা যদি বলি, আমি হচ্ছে সিনেমা দেখতাম প্রচুর। আমাদের বাসায় সিনেমা দেখা হয়, এখনো ভাইয়ারা দেখছে পাশের রুমে। তো আমার ভাইয়া হচ্ছে সিনে সোসাইটি করতে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। তো ভাইয়ার সার্কেল, তার বাসায় আড্ডা দিত। এই বিষয়টা থেকে আসলে সিনেমা দেখতাম, দেখার পরে উঠতো কি আলোচনা, তারপরে মনে হয়েছে না। তো আমরা সবাই হচ্ছে কাজিনরা মিলে চিন্তা করলাম, না জীবনে একবার একটা সিনেমা হলে বানাবো। তো ওই জায়গা থেকে তারপর ভার্সিটিতে আসার পরে হচ্ছে সবকিছু দেখে ক্লাব করা লাগবে ওই জায়গা থেকে, বা ভালো লাগা থেকে হচ্ছে সিনেস্টোরিতে যোগ দেওয়া। তারপর হচ্ছে সিনেমা কেন্দ্রিক আরো মুভ করার জন্য আপনাদের সাথে জয়েন করা, এই আর কি। হোপফুলি আপনি আমাদের আমিও সাথে এখন কারণটা যোগ জানতে দিয়েছেন। পারলাম। সমস্যা নেই। ইমন ভাই, আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন, আমাদের এই টিমের সাথে আপনি এখন কাজ করবেন। হোপফুলি আপনি অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারবেন।
তো এখন আমি শোভন ভাই থেকে জানতে চাই যে আপনি এখন তো পাবলিকেশন সেক্রেটারি, তো আপনাদের ক্লাবের ব্যাপারে কিছু কথা বলেন। আপনাদের ক্লাবটা কিভাবে ওপেন হয়, কিভাবে রান করা হয়? আচ্ছা, আমাদের ক্লাব আপনার খুবই নতুন সংগঠন জাহাঙ্গীরনগরের। 2016 সাল থেকে আমরা আমাদের আমরা ক্লাব বলি না, অবশ্য আমরা বলি যে সংগঠন। আহ আমাদের এই চলচ্চিত্র সংগঠন শুরু হচ্ছে 2016 সাল থেকে, এবং আমি হচ্ছি একসাথে প্রমোশন এবং পাবলিকেশন সেক্রেটারি, মানে কোম্পানির প্রচার করাই আমার কাজ। তো আমাদের সংগঠন আপনার প্রতিদিন আমাদের নর্মালি সিটিং থাকে আর কি। আমাদের টিএসসি তে 8 নাম্বার রুমে আমরা বসি। আমাদের 4টা কিংবা 5টার দিকে সিটিং থাকে। এটা সিটিং এর আগে সবাইকে আমাদের মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দেওয়া হয়, এবং তারপর 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কোনো ঠিক নেই আর কি, যে বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন রকম হয়। এবং আমরা সেখানে সিনেমা নিয়ে আলোচনা করি, সিনেমা দেখিও অনেক ক্ষেত্রে, এবং আমাদের একটা লাইব্রেরি আছে, সিনেমার বই পড়ি, আমাদের স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হয়, আমাদের বিভিন্ন পাঠচক্র হয়। তো নানান ধরনের কার্যক্রম, মানে সিনেমা বিষয়ক নানান ধরনের কার্যক্রমের সাথে আমরা থাকি মূলত। খুবই ইন্টারেস্টিং ভাই। আপনাদের হচ্ছে সিনে সোসাইটি, এটার মধ্যে দেখা যায় যে আপনারা খুবই অ্যাক্টিভ এবং অনেক কাজ করছেন। তো এখন ইমন ভাই থেকে জানতে চাই, আপনার এই সিনে সোসাইটির সাথে যাত্রা কিভাবে শুরু হয়, এবং আপনার এখান থেকে যে অ্যাক্টিভিটিস গুলা করা হয় সেখানে আপনার পার্টিসিপেশন কিরকম? আচ্ছা, আমি হচ্ছে একদম নিউ মেম্বার, আমরা ফার্স্ট ইয়ার। তো আমাদের আসার পরে তো লকডাউন, সবকিছু অনলাইনে হয়েছে। তো হচ্ছে ভাইয়ের সাথে আমার পরিচয় হচ্ছে, ভাই হচ্ছে আমার ভাইয়ার ফ্রেন্ডের রুমমেট, আবার আমার হলেরও বড় ভাই। তো ওই সুবিধা হচ্ছে আমাদের আবার ভার্সিটির, আচ্ছা ওইগুলো না বলে এদিকে আসি। তো ওই সুবাদে হচ্ছে ভাইয়েরা লাইভ করতো প্রথম দিকে। অনেক ডিরেক্টররা, নতুন ডিরেক্টর, পুরাতন অভিজ্ঞ যাদের, তাদের নিয়ে লাইভ করতো, তো আমরা দেখতাম। তো বিভিন্ন আলোচনা, তো ভাইয়ার সাথে আমার পরিচয় হচ্ছে তর্ক থেকে, মানে হচ্ছে প্রথম দিনই গ্রুপে গিয়ে ভাইয়ের সাথে হচ্ছে আমার সিনেমা নিয়ে হচ্ছে আলোচনা থেকে ভাইয়ের সাথে পরিচয় হইলো। তারপর থেকে অনলাইনে, মানে এখন পর্যন্ত ভাইয়ের সাথে আমার দেখাও হয় না, এই আর কি। আমার মনে আছে কি নিয়ে আলোচনা হয়েছিল, কিম কিদুকের হ্যাঁ, একটা সিনেমা নিয়ে, হ্যাঁ, এই দ্য কিন্তু একটা স্প্রিং সিনেমা। সামার দ্য ফল উইন্টার। হ্যাঁ, প্রথম আমরাও দিনে। একটু জানতে চাই আপনাদের আলোচনার বিষয়বস্তুগুলো, আপনাদের আলোচনা কি নিয়ে না হয়েছিল? না ও বলতেছিল যে না না ও বলতেছিল যে আপনার দ্য স্প্রিং সামার উইন্টার এটা হচ্ছে আহ, জেন গল্প কি থেকে। জানি বলছিল যে জেন জেন গল্প। মাস্টারদের। আমি বলছিলাম হ্যাঁ, যে না, জেন না, এটা হচ্ছে আপনার বুদ্ধ দর্শনের উপর। তো এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। তো এই আর কি, তারপরেও মানে ও দ্বিমত করছিল, তো এই জায়গাতে ওর সাথে আমার কথা শুরু। না, ওই যে আকার ইকারের ঝামেলাটা ছিল, কিন্তু মতাদর্শটা একই ছিল। আমি এখনো স্টিল আমার স্ট্যান্ডে হ্যাঁ, আছি মতাদর্শ আমি। জেন আর বুদ্ধ প্রায় হ্যাঁ, কাছাকাছি। আমি তখন মানে 1 সপ্তাহ হয়েছে না সিনেমাটা দেখছি, লকডাউনে। তো দেখার পরে আমার মনে হচ্ছে না তখন আলোচনাটা দেওয়া যাবে, পারফেক্ট টাইম। তো এই আর কি। হ্যাঁ, অনেক ওটা আমারও সময় খুবই দেখা যায় পছন্দের যে সিনেমা। এরকম ভালো হ্যাঁ। ভালো বন্ডিং একটা বিতর্ক থেকেই শুরু হয়। আমাদের, হ্যাঁ, আমি প্রথম দিন তো গিয়ে বরং ফর্মাল। দ্বিমত করো, হ্যাঁ, আস্তারা করো হইতে। আচ্ছা, ওইটা হচ্ছে কলা ভবনের সামনে মনে হয় লেখা, আমি ওই দিন দেখে আসলাম, নতুন কলাতে। তো জোস। আমাদের, হ্যাঁ, তো আমাদের হচ্ছে ওই যে এরকম ফর্মাল জায়গাটা থাকে না তখন গিয়ে। আমি তো প্রথম গিয়ে হচ্ছে ভাইয়ের সাথে মানে কথাবার্তা হয়েছে, তো ভাই আমাদের কোঅর্ডিনেটর। পরে ভাইয়ের সাথে কথা হওয়ার পরে দেখি ভাই আমার ডিপার্টমেন্টের সিনিয়র ভাই। তো আরো একটু খোলামেলা হয়েছে। তো ভাই হচ্ছে এমনিতে পাবলিক সেক্রেটারি হিসাবে, পাবলিকেশন সেক্রেটারি হিসাবেও না, ভাইয়া হিসাবে খুবই জোস। আড্ডা দিয়ে মজা পাওয়া যায়, সিনেমাটা নেমে কথা টথা হয়। না ভাই, পাম দিতেছি না ভাই। না, ওগুলা দিলেও অবশ্য কোনো সমস্যা নেই, বড় ভাইদেরকে একটু একটু দেওয়াই যায় পাম্পটি। বড় ভাই তো বড় ভাই। শোভন ভাই থেকে জানতে চাই, আপনার মানে ক্লাবের সাথে যে আপনারা এখন অ্যাক্টিভিটি গুলো করছেন, এই লকডাউনে আপনাদের অ্যাক্টিভিটি গুলো কিভাবে চলছে এবং কি ধরনের অ্যাক্টিভিটিস আপনারা করছেন? লকডাউনে আসলে আমরা বেশ ভালোভাবে শুরু করছিলাম, কিন্তু আমরা ক্লান্ত হয়ে গেছি লকডাউনে, মানে আর কত করা যায়। তো এখন আসলে আমরা কিছুই করতেছি না, এখন সবাই বিচ্ছিন্ন। তো এখন আসলে এটাই যে আমরা প্রথম দিকে একটা
শো শুরু করছিলাম অনলাইনে, সেটা হচ্ছে বিভিন্ন পরিচালকদের সাথে তাদের প্রিয় পরিচালক নিয়ে আড্ডা। আপনার একজন পরিচালক, সে তার প্রিয় একজন পরিচালক নিয়ে আড্ডা দিন পুরো 1 ঘন্টা। তো এটা চললো। তারপরে আবার পর্দার শাহরুখ খান, এটা হচ্ছে ক্যামেরার পেছনের বিভিন্ন মানুষজনকে নিয়ে। তো এটাও মোটামুটি অসম্পূর্ণভাবেই শেষ, এবং বিভিন্ন কারণে আর কি আমরা এটা শেষ করিনি। এখন আমাদের আসলে কোনো কার্যক্রমই নাই বর্তমানে। আমরা আহ প্রায় গত 2 মাস যাবত আমাদের কোনো এমনিতে আমাদের বিভিন্ন সময়ে যারা কমিটির মেম্বার তাদের বিভিন্ন মিটিং হয়, কিন্তু নতুন সদস্যদের নিয়ে আমাদের এখন কোনো কার্যক্রম নাই। তো আপনাদের ফিউচার প্ল্যান কি? মানে এখন তো নাইলে আপনারা এখন হচ্ছে সবাই ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু ফিউচারে আপনাদের এই সংগঠন নিয়ে প্ল্যান কি? বাট লকডাউন তো বলতে গেলে এখন ফিউচার যা আমরা প্ল্যান তো বুঝতেছি, লকডাউন তো আসলে এত তাড়াতাড়ি ওপেন হবে না। তো এই লকডাউনের মধ্যে বা ফিউচারের মধ্যে আপনাদের কি প্ল্যান আছে, মানে নিয়ার ফিউচার বলতে গেলে? আমরা আমরা অনেকটা বুঝছেন বিধ্বস্ত এই কারণে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জিত দাস চৌহান এবং আমাদের সংগঠনের সবচেয়ে শক্তিশালী মানুষ, সবচেয়ে বড় যোদ্ধা, তিনি গত কয়েকদিন আগে মারা গেছেন ডেঙ্গু জ্বরে। আপনার 4 দিন হয়েছে, 4 দিন কিংবা 5 দিন। এবং আহ মানে আমরা এখনো বুঝতেছি না যে আসলে আমাদের কি করা উচিত, কারণ উনি মানে মানে সাধারণ সম্পাদক মানে হচ্ছে তো মানে তারপরে তিনি হয়তো সহসভাপতি কিংবা সভাপতি হবেন। এবং আহ, মানে আসলে আমাদের অনেক প্ল্যান ছিল তাকে নিয়ে, নতুন মানুষদের নিয়ে, নতুন সদস্যদের নিয়ে। এখন আমরা অনেকটাই মানে বুঝতে পারতেছি না যে আসলে কি করা উচিত, কিভাবে কি করব। তো যাই হোক, কিন্তু কারোর জন্য তো আসলে কোনো কিছু থেমে থাকবে না এবং থাকা উচিতও না একই সাথে। এই জায়গা থেকে আমাদের এখন এখনো আমরা কোনো নির্দিষ্ট প্ল্যানে পৌঁছাইনি, কিন্তু আমাদের কার্যক্রমের যে পরিকল্পনা সেটা হচ্ছে আমরা, যেহেতু আমরা সিনেমা নির্মাণের সংগঠন, সিনেমা দেখানোর চেয়ে, আলোচনার চেয়ে, পাঠের চেয়ে আমরা মনে করি যে নির্মাণটা জরুরি যে কোনো ক্ষেত্রেই। তো আমরা সিনেমাটা নির্মাণ করতে চাই, এবং আমাদের যারা কমিটির মেম্বার কিংবা যারা নতুন সদস্য তাদের নিয়ে আমরা, যেহেতু লকডাউন কমছে না, আমরা দেখবো আরো কয়েকদিন, এই মাসটা হয়তো দেখবো। দেখার পর আমরা সামনের মাস থেকে আহ আমাদের অনেকগুলো কার্যক্রম আছে। যেহেতু রঞ্জিত ভাই মারা গেছেন, তাকে নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে, আমাদের নতুন সদস্যদের নিয়ে কিছু পরিকল্পনা আছে। তো আমরা সেই দিকে আগাবো আস্তে আস্তে, এবং আমাদের প্রথম পরিকল্পনা হচ্ছে সিনেমা নির্মাণের। তো আমরা নির্মাণের দিকে আরেকটু জোর দিব, যে কার কি স্ক্রিপ্ট লেখা আছে সেগুলো কিভাবে সুপারভাইজ করা যায়, আরেকটু ভালো করা যায়। তো সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করবো, কিন্তু তার আগে আমরা এই মাসটা দেখবো আরেকটু। ভেরি স্যাড টু হিয়ার দ্যাট। আমি আসলে এরকম কোনো কিছু শুনবো এক্সপেক্ট করি নাই। মে হি রেস্ট ইন পিস। বাট যেহেতু আমাদের show এখন চালানো লাগবে, তো আপনার কাছে আমি নেক্সট কোয়েশ্চেন করি। আপনার এই ক্লাবের মধ্যে এই যে আপনার কতদিন ধরে আপনি অ্যাফিলিয়েটেড এই ক্লাবের সাথে, সরি সংগঠনের সাথে? আমার উম, 1.5 বছর হয়েছে। এই আমার মানে এই সিনেমা সংগঠনে, হ্যাঁ, হ্যাঁ, কন্টিনিউ আমার করুন। এই সিনেমা সংগঠনে আসার পিছনে একজন মানুষের নাম আমি মানে অবশ্যই বলা উচিত, সেটা হচ্ছে রিসান ভাই। আসলে জাহাঙ্গীরনগরের 3টা সিনেমা সংগঠন আছে, সেটা হচ্ছে চলচ্চিত্র আন্দোলন জহির রায়হান এবং সরি চলচ্চিত্র আন্দোলন জহির রায়হান চলচ্চিত্র সংসদ এবং জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি। তো আমার আসলে আমি হয়তো 3টা যে কোনোটাতেই যাইতে পারতাম, কিন্তু মানে একদম এক্স্যাক্টলি জাহাঙ্গীরনগর সিনে সোসাইটিতে আসার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে রিসান ভাই এবং তার যেই কর্মোদ্যম। রিসান ভাই অনেক সিনেমা নির্মাণের চেষ্টা করে, কিন্তু তার সিনেমা হয় না হয় সেগুলো পরের ব্যাপার। কিন্তু তার নির্মাণের যে চেষ্টা, পরিশ্রম, সেটার ভালো লাগার থেকেই আসলে আমার জাহাঙ্গীরনগর সিনে সোসাইটিতে আসা। তো আপনার এই 1.5 বছরের মধ্যে সবচেয়ে প্রিয় মুহূর্ত কোনটা ছিল, মানে সবচেয়ে প্রিয় অ্যাক্টিভিটি বা প্রিয় ইভেন্ট?
সবচেয়ে প্রিয় না, প্রিয় কয়েকটাই বলি, একটা আসলে চুজ করা অনেক কষ্টকর। হ্যাঁ নাকি অবশ্যই। প্রিয় হচ্ছে আহ আমাদের একটা আহ এই আমরা লাস্ট একটা শো করছি, সেটা হচ্ছে আপনার কাঠবিড়ালির, আমরা কাঠবিড়ালি দেখাইলাম। তো এটাতে আমার খুব ভালো লাগছে, কারণ আমরা একটা বেশ ভালো অ্যামাউন্টের টাকা পাইছি। তো এটা আমার একটা বড় আনন্দের কারণ যে সংগঠনে অনেকদিন পরে টাকা আসে, কারণ সিনেমার সংগঠনে আপনার টাকা আসে না সিনেমা দেখায়। আর আমরা যেসব সিনেমা দেখাই, এইসব সিনেমার তো টাকা আসার প্রশ্নই ওঠে না, খালি কোনো রকমে আপনার শরীর খরচটা চলে। তো এটা একটা বড় আনন্দের ব্যাপার যে আমরা অনেকদিন পরে বেশ ভালো সাকসেস, মানে আপনার এই আনন্দটা আমি কেন বললাম টাকার কারণে যে শুধু তা না, আপনার কাঠবিড়ালি সিনেমাটায় আমাদের মানে অডিটোরিয়ামের নিচের তলায় মানে কখনো পূরণ হয় না সিনেমা দেখানোর কথা, নিচের তলা পূরণ তো হয় না, অর্ধেকই পূরণ হয় না ধরেন। কিন্তু আমি দেখলাম যে কাঠবিড়ালির সময় আপনার নিচে পুরাটা ফুল, উপরেও ফুল, এবং টিকিটও নাই আমাদের, মানে টিকিট শেষ, আমাদের টিকিট শেষ, এবং মানুষজন এসে দাঁড়ায় আছে, টিকিট পাচ্ছে না। পরে একবার বললাম যে ভিতরে যে আপনারা দাঁড়ায় দেখতে পারেন, চাইলে টিকিট টিকিট লাগবে না। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে মানুষের ভিড় সিনেমা হলে, এই জিনিসটা মানে এর চেয়ে সুন্দর দৃশ্য আসলে একজন সিনেমা প্রেমীর কাছে আর কিছু হইতে পারে না। আর আরেকটা হচ্ছে আমাদের একটা আয়োজন ছিল, সেটা হচ্ছে এক টিকিটে 10 সিনেমা। আপনার আহ আমরা কিছু সিনেমা সিলেক্ট করছিলাম বিভিন্ন ফিল্ম সোসাইটি এবং ফিল্ম ডিরেক্টরদের কাছ থেকে। সেসব নিয়ে আমাদের একটা আয়োজন ছিল যে আপনার আমাদের 10টা সিনেমা আমরা দেখাবো শর্ট ফিল্ম এক টিকিটে। তো ওইটা শোটা ভালো হয়নি, যা হয় আর কি, মানুষজন এই সব সিনেমা দেখতে আসে না, তার উপর আবার ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম শর্ট ফিল্ম এগুলা মানুষ খুব বেশি ইন্টারেস্টেড হয়নি। কিন্তু সিনেমাটা শেষে, শোর শেষে আমরা ডিরেক্টরদের নিয়ে একটা আয়োজন করছিলাম আলোচনা। তো সেখানে সবার সিনেমা বানানোর গল্প টল্প শুনলাম, ওই মুহূর্তটা খুব ভালো ছিল। এরকম আরো আছে, কিন্তু আমি আর না বললাম। না না বলেন ভাই, আমরা শুনতে আগ্রহী আপনাদের মানে আপনি যেভাবে এক্সপ্লেন করলেন যে আপনাদের কাঠবিড়ালি খুবই ভালো রেসপন্স পাইছিল। তা আমরা আম, ইমন ভাই আপনি চাইলে কোনো একদিন আমাদের সাথে এটা নিয়ে একটা সেশন করতে পারেন। আমাদের যে ক্যাম্পাস অ্যাম্বাসেডরের যে গ্রুপটা আছে সেটার মধ্যে আমাদেরকে এই জিনিসটা দেখাইলেন। আচ্ছা, করা যাবে। ইমন কিন্তু এই সময় ছিল না। আমি ছিলাম না, আমরা তখন মনে হয় নতুন। হ্যাঁ, হ্যাঁ, তখন নতুন, একদম ওদের fresh। ভর্তি পরীক্ষা হয়েছে তখনও, হ্যাঁ, ই শুরু হয়নি, ক্লাস তবে শুরু এই হয়নি। জন্য মনে হয় আরো বেশি হয়েছে, নতুন ছেলেরা গেছে মনে হয়। আমার অনেক বন্ধুরা ছিল ওই জায়গায়, হম হম হম। এটা হতে পারে। না আমরা অবশ্যই দেখবো একদিন, আপনি অবশ্যই আমাদের সাথে এটার একটা স্ক্রিনিং করবেন, আমরা দেখতে আগ্রহী কাঠবিড়ালির সিনেমাটা। তো এখন ভাই আপনার কাছে ইমন ভাই আপনার কাছে প্রশ্ন, আপনি ডিএমএফএফ এর ব্যাপারে জানলেন কোত্থেকে? আমি আসলে জানলাম হচ্ছে আমাদের গ্রুপ থেকে সুমন ভাই মেসেজ দিল যে হচ্ছে একটা কাজ হচ্ছে, তোমরা হচ্ছে কেউ চাইলে হচ্ছে আগ্রহ থাকলে দেখতে পারো। আমি ভাইকে নক করলাম, ভাই এখন পর্যন্ত কেউ কি আগ্রহ দেখাইছে, তুই কি করতে চাস? আমি বললাম ভাই আমি করতে চাই। তো হচ্ছে তখন হচ্ছে আমার বাসায় একটু প্রবলেম ছিল, আমার খালার অপারেশন ছিল, তা আমি আর ওইদিকে আর মনোযোগ দিইনি, এই যে ছিল বলে রেখে দিয়েছিলাম। পরে হচ্ছে আমি একটু খোঁজ নিতে নেট সার্চ করলাম। আহ, তো দেখি যে না, তাদের হিউজ একটা প্ল্যাটফর্ম আছে যে জায়গায় কাজ করতেছে তারা। তো পরে হচ্ছে রেজিস্ট্রেশন করলাম, দেখার পরে বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখলাম। এই তো আমার হচ্ছে এসব একদম সবকিছু নতুন, মানে ভার্সিটিতে তো নতুন, তারপরে মানে এই কয়েকদিনে মনে হয় যে বেশি অভিজ্ঞতা হয়ে গেছে। তো আপনার ডিএমএফএফ এর সাথে অভিজ্ঞতাটা কিরকম? এখন পর্যন্ত ভালো। কাল মানে হচ্ছে আমি যতটুকু মানে অনলাইনে যতটুকু দেখলাম, কালকে হচ্ছে মিটিং ছিল একটা। তো আমি আসলে কি এই টাইমে হচ্ছে আমার টিউশনই থাকে, সকালবেলা ক্লাস থাকে, অনলাইনে খুব কম আসা হয়, যতটুকু আসা হয় এই সব নিয়ে থাকে আর কি। তবে সিনেমা কেন্দ্রিক মুভ করছি, এজন্য হচ্ছে মানে ভালো লাগতেছে যে আসলে করা যাবে ব্যাপারটা, সুইটেবল আর কি। তো শোভন ভাইয়া, আপনি তো হচ্ছে যেহেতু একটা ডকুমেন্টারিতে কাজ করেছিলেন, তো সেইখান থেকে যদি আমি বলি তাহলে আপনার সেটার এক্সপিরিয়েন্সটা কিরকম একটু আমাদের সাথে যদি শেয়ার করতেন।
আপনার ডকুমেন্টারি তো খুবই, মানে আমার কাছে প্রথমে মনে হইতো যে খুবই নিরাসক্ত, খুবই ক্লিশে ব্যাপার। প্রথমত আপনার যে এটার যে মানে ল্যাঙ্গুয়েজটা অনেকটা এরকম, আমি তখনও ভাবতাম যে আসলে এরকম। তো আহ, কিন্তু আমার পরবর্তীতে ধারণাটা চেঞ্জ হয়েছে যে আপনার মানি কৌলের একটা ডকুমেন্টারি আছে আপনার সিদ্ধেশ্বরী দেবীর উপর। তো তার ওই ডকুমেন্টারি দেখার পর আমার মনে হচ্ছে আসলে ডকুমেন্টারিটা তো এরকমই, মানে এরকমই হওয়া উচিত। এই খালি ন্যারেশন করে যাচ্ছে যে সে এটা করছে, সে এটা করছে, ওই জায়গায় বেড়ে উঠছে, এখানে কি সব দেখায়। মানে প্রায় ওই সিদ্ধেশ্বরী ডকুমেন্টারিটা আপনি দেখছেন এটা, মানে মণিকল সিদ্ধেশ্বরী? না না, আমার অ্যাকচুয়ালি ডকুমেন্টারি দেখা হয় না ওরকম ভাবে। খুবই খুবই চমৎকার আর কি, এটা আপনি নেটে ইউটিউবে পাবেন। তো তখন আর কি আমার এইসব এত জ্ঞান ছিল না, এই জন্য আমি খুবই ক্লিশে একটা ডকুমেন্টারি নিয়ে বসছি, এবং এটা নিয়ে আসলে আমার কথা বলতেই খুব মানে দ্বিধা হয়, কারণ এটা আসলে কোনো কিছু হয় নাই শেষ পর্যন্ত। এবং অনেক মানে এটা আসলে দু একটা জায়গা আছে যেটা নিয়ে আমার আমার মানে মনে হয় যে না ঠিক আছে, এটা কিছু একটা মানে এটা রাখা যায় এক সাইডে। পাট শিল্প আর নিয়ে যেটা অভিজ্ঞতা হচ্ছে, বলতে হচ্ছে যে আমি পাট শিল্প নিয়ে মনে হয় পাট শিল্প নিয়ে, এটা আবার কি করতে হবে কি? আমার মনে হয় গ্রুপে একটা দেখছিলাম যে আপনি হচ্ছে না ওই না, যে পাট শিল্প নিয়ে ওটা, গার্মেন্টস। আচ্ছা আচ্ছা না, ওটা আরেকজনের, আচ্ছা মোল্লা সাগর ভাই। আচ্ছা। উনি আরেকজন বড় বড় নির্মাতা, মোল্লা সাগর ভাই। তো ডকুমেন্টারি নির্মাণের পেছনে আপনার যে ব্যাপার, সেটা হচ্ছে যে অভিজ্ঞতার কথা যেহেতু বললেন, যে আসলে ডকুমেন্টারি নির্মাণ করার পেছনে আপনার বিভিন্ন উপাদান থাকে আর কি, যে বিভিন্ন ব্যক্তি কিংবা বিভিন্ন বিষয়, বিভিন্ন ইস্যু, এগুলার কেন্দ্র করে আর কি ডকুমেন্টারি নির্মাণ করা হয়। তো আমার এই ব্যক্তি কেন্দ্রিক যেই ডকুমেন্টারি, এটাই আমার আমার কাছে এখন আর কেন জানি ভালো লাগে না। মানে ব্যক্তির প্রজেকশন, একজন পার্সোনাল, মানে একজন পার্সনের প্রজেকশন, এটা আর আমার ভালো লাগে না। কিন্তু তারপরেও আমি মানে তখন মানে এই ডকুমেন্টারিটা যে করলাম, এই কারণেই কিন্তু আমার এই উপলব্ধি, এই কারণেই কিন্তু আমি জানতে পারলাম, এই যে উপলব্ধি, এটাই হচ্ছে আমার পাওয়া। আমি যে প্রথম 3 দিনের মানে ক্যামেরার যে ফুটেজ, এগুলো ডিলিট করে দিতে হয়েছে, এটাই হচ্ছে আমার পাওয়া। এই যে আমি যে জিনিসগুলো করতে পারি না, এটা যে বোঝা, এটাই হচ্ছে আমার পাওয়া এই পুরো জিনিসটা থেকে। অবশ্যই আমরা তো আমাদের ভুল থেকেই আসলে শিখি। তো ফিউচার আপনি আবার বানাবেন, তখন অবশ্যই আরো বেটার হবে। হয়তো হয়তো। তো ইমান ভাই, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যেহেতু একদম আপনাদের এই সংগঠনে একদম নতুন, তো যেহেতু হচ্ছে শোভন ভাই বললো যে ওইখানে আরো মানে জাহাঙ্গীরনগরে আরো 3টা সিনেমা, মানে সিনেমা রিলেটেড সংগঠন আছে, তো আপনি কেন এই সিনে সোসাইটিতেই যোগ দিলেন? আচ্ছা, সিনিয়র সোসাইটি হচ্ছে ভাইয়াদের সাথে আমার আগে থেকে পরিচয় ছিল। আমি হচ্ছে ঢাকা ভার্সিটির, আমার একটা খুব সুন্দর সার্কেল ছিল। তো ভাইয়াদের রেফারেন্স ছিল, প্লাস হচ্ছে আমিও যাচাই বাছাই যাই নাই। আমাদের হচ্ছে আহ কোর্সেও একটা সিনেমা নিয়ে আলোচনা থাকে। তো কোর্স থেকে স্যার বলছিল যে তুমি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো, তোমার সিনিয়র ভাই আছে তো। ওই জায়গা থেকে, আর তাদের অ্যাক্টিভিটি ছিল ওই টাইমে, তারা অ্যাক্টিভ ছিল খুব। তো ওই জায়গা থেকে আর কি যাওয়া আর কি। তো আপনার এখন যে এই যে করোনাকালীন সময় আম, আপনার লাইভ শো গুলাতে অ্যাটেন্ড করলেন, তো সেগুলার অভিজ্ঞতা একটু শুধু শেয়ার করেন আমাদের সাথে। এগুলোর অভিজ্ঞতা বললে আমরা মূলত হচ্ছে অনলাইনে কি পাই, ডিরেক্টরদের সাক্ষাৎকার পাই, কিছু বাছাই করা প্রশ্ন পাই। তো ওই জায়গায় হচ্ছে কোশ্চেন গুলো খুবই ভালো ছিল। মানে আমিও একটাতে মনে হয় 2টা কোশ্চেন বলছিলাম। তো তারা খুব সুন্দর এবং ধরা বাঁধা নিয়মে আনসার করে নেয়, যেটা সবচেয়ে ভালো ছিল। যে হচ্ছে দেখা যায় কি, অনেক কারেকশন করে অনেকে কথা বলে যাচ্ছে কি হবে না হবে, তো ওই বিষয়টা ছিল না। এই জন্য হচ্ছে খুবই ভালো লাগছে। আর যেসব ডিরেক্টররা হচ্ছে আমরা আহ খুব কাছ থেকে দেখতে পারছি, যেটা হচ্ছে সচরাচর পারি না। এবং তারা খুবই হচ্ছে খোলামেলা আলোচনা করছিল ওই লাইভ গুলোতে, বা আমাদের হচ্ছে প্রশ্ন দেওয়ারও অপশন ছিল। তো ওই জায়গা থেকে প্রথম দিকে খুবই ভালো এবং খুবই ভালো অনুষ্ঠান হয়েছিল।
তো এই দিকে সবকিছু মিলে অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ ভালো। তো অবশ্যই ভালো হওয়ারই কথা। তো এখন শোভন ভাই আপনার থেকে জানতে চাই, মোবাইল ফিল্ম মেকিং এর ব্যাপারে আপনার ধারণাটা কিরকম? মোবাইল ফিল্ম মেকিং তো আসলে খুবই নতুন ব্যাপার এবং সবচেয়ে লেটেস্ট আপডেট বলা যায়। ফিল্মের যে ফিল্ম আপনার মানে ফিল্মের যে ইতিহাস, সেই ইতিহাস হচ্ছে আপনার এত বড় বড় ক্যামেরা নিয়ে এত বড় বড় আপনার ফিল্ম ফুটেজ এগুলো নিয়ে, তারপর আস্তে আস্তে আরেকটু ছোট হইলো, ডিজিটাল ক্যামেরা আসলো, তখন আরেকটা চেঞ্জ আসলো। তো এখন হচ্ছে আপনার লেটেস্ট আপডেট হচ্ছে মোবাইল ফিল্ম। তো সিনেমা তো আসলে শিল্প মাধ্যম, যে কোনো শিল্প মাধ্যমেরই আপনার মানে গণমানুষের হয়ে ওঠার একটা ব্যাপার থাকে, তাই না? যেমন ধরেন আপনার লেখালেখি কিংবা কবিতা, আপনার এটা এত বেশি অ্যাভেলেবেল মানুষের কাছে যে একটা মানুষ খাতার কলমে কবিতা লিখতে পারে। কিংবা ধরেন আপনি আহ, আঁকা, যদি একটু খরচের ব্যাপার আছে আপনার, কিন্তু তারপরেও একটা সার্টেন অ্যামাউন্ট হইলে সে রং তুলি কিনলে সে আঁকতে পারে। কিন্তু সিনেমা হচ্ছে এমন আর্ট যেটা মানে যেটা শুরু করার জন্য আপনার হিউজ অ্যামাউন্টের মানি নিয়ে নামতে হবে, এবং আপনি শিওরও না যে এই টাকা কোনোদিন উঠে আসবে কিনা। খুবই ভয়ঙ্কর ব্যাপার আর কি। একজন মানুষ আহ, কি বলে যে এটা এটা একজন মানুষের সারা জীবনের ইনকামও নাই, একটা সিনেমা করতে যে পরিমাণ টাকা লাগে, মিনিমাম যে কস্ট সেটা। তো এই যে ব্যাপারটা, এই যে আপনার মানে অর্থের যে ব্যাপারটা এবং গণমানুষের না হয়ে উঠতে পারার যে ব্যাপারটা, এটা আপনার আমার মনে হয় যে আসলে অনেকটাই ঘুচবে যদি মানে সিনেমা মোবাইল দিয়ে তৈরি করা সম্ভব হয়, এবং সিনেমার যে কস্ট যদি আরেকটু কমানো যায়। তো আমার মনে হয় মোবাইল দিয়ে বানালে সে এই ক্ষেত্রে এটা একটা বড় ব্যাপার হতে পারে যে আসলে এখন সবার হাতে কিন্তু ফোন আছে, মানে একদম সর্বস্তরের মানুষের কাছে স্মার্টফোন আছে, এবং তারা চাইলে যে কোনো কিছু রেকর্ড করতে পারে। যদি সাউন্ডের একটা ব্যাপার থাকে, সেটাও আশা করি আস্তে আস্তে নির্মাণ করলে সেই জিনিসটা একটা সলিউশন হবে। তখন এটা আহ খুবই বিপ্লবাত্মক ব্যাপার, মোবাইল দিয়ে সিনেমা বানানো। আগে দেখা যেত যে সিনেমা বানানোর জন্য মানুষজন বড় বড় সাইজের ক্যামেরা ইউজ করতেছে, কিন্তু এখন তো দেখা গেছে তিন যে চারজন মিলে ধরেন পোর্টেবিলিটি ধরতে হইতো। অনেক সুবিধা হয়ে গেল, যে একটা হ্যাঁ, মোবাইল দিয়ে সিনেমা বানানো যায়। তো আমার কাছে মনে হয় যে এটা খুবই ভালো একটা আপগ্রেড। তো ইমন ভাই, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে আপনাদের যে বিষয়গুলো বললেন এগুলো আছে, তার উপর হচ্ছে আমরা যে এখন যে ইউটিউবে যদি বলি, আমাদের সবচেয়ে যে কাছের যে জিনিসটা বা সহজে আমরা অ্যাক্সেস করতে পারি, ইউটিউব আমরা কিন্তু দেখলে কিন্তু মানে খুব একটা তফাৎ হয় না যে হচ্ছে আচ্ছা মোবাইল দিয়ে বানানোর কারণে মনে হয় নাই। কারণ ওই ব্যাপারটা এখন কিন্তু আর নাই, কারণ ফোনের ক্যামেরা বা ফোনের যে মানে আমাদের যে মানে একটু অ্যামাউন্ট ধরেন 30-35 দিয়ে একটা ফোন নিলে হচ্ছে ক্যামেরা খুব ভালো পাওয়া যাচ্ছে। তো আমি লাস্ট হচ্ছে সিনেমা দেখলাম আপনাদেরই হচ্ছে ফেস্টের, মনে হয় ইউলেব থেকে ছিল, যে আমি আসলে প্রথমে ধরতেই পারি এটা যে আসলে মোবাইল দিয়ে বানানো। তো এই জায়গা থেকে আমি বলবো সবকিছু মিলে মনে হয় ভবিষ্যৎ সিনেমা বা ভবিষ্যৎ যারা গল্প বলতে চায় তাদের জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম, বা খুব সহজে অ্যাক্সেস করতে পারতেছে। এবং ভাইয়া যেটা বললো বিপ্লব আসলে হইতে পারে এটা দিয়ে। তো এটা তো হচ্ছে কি আসলে খুবই মানে ভালো একটা অ্যাডভান্টেজ বলা যায় এখনকার দিনে। হ্যাঁ, হ্যাঁ, তো এখন প্রযুক্তিতে হ্যাঁ। এখন আপনাকে যদি বলা হয় যে আম, কি বলে মোবাইল ফিল্ম মেকিং এর ব্যাপারে, মানে আপনার কি সামনে ইন ফিউচার মোবাইল দিয়ে ফিল্ম বানানোর কোনো ইচ্ছা আছে? আচ্ছা, আমি যদি বলি আমি হচ্ছে ভাইয়ার সাথে কাজ করতেছি আমাদের গল্প নিয়ে। আমাদের হচ্ছে ডিভাইস নাই, তো যেটা সাধারণত হয় ক্যামেরা, লাইটিং টাইটিং সব মিলে। তো আমরা কি করছি, তিনজনের হচ্ছে মধ্যে সবচেয়ে সেরা যে ভালো ক্যামেরাটা আছে ওইটা নিয়ে সিলেক্ট করলাম। তো এখন হচ্ছে স্ক্রিপ্টিং চলতেছে, আশা করি হচ্ছে ডিসেম্বরের দিকে আমরা হচ্ছে রিলিজ দিতে পারবো। তো আমি অলরেডি কাজ করতেছি, এই আর কি। আমাদের ওই দিকে যাইতে হবে, কারণ দেখা যায় কি এই যে সময় বা আমাদের যে বয়স, আমার যে অভিজ্ঞতা, ওই জায়গা থেকে হচ্ছে আমাদের সহজে আমরা যে গল্পটা বলতে চাই, মানে আমার কাছে মনে হয় একটা সিনেমা মানে গল্প বলাই। তো গল্প বলার ক্ষেত্রে কি দিয়ে বানানো বা কি দিয়ে বানানো হইলো ফ্যাক্ট করে না, কারণ প্রযুক্তি এখন খুবই উপরে মানে
একদম ভালো একটা অবস্থান আছে, যেটা হচ্ছে আমরা সহজেই সবকিছু নিতে পারি। সাউন্ড, মিউজিকের যে কাজ, এগুলো এখন ফোন দিয়ে করা যায়, এডিটিং তো করাই যায়। তো ওই জায়গা থেকে আর কি আমারও প্ল্যান, আমরা এভাবে আগাচ্ছি, কারণ এই বড় বড় ক্যামেরা, এত বাজেট নিয়ে আগানো সম্ভব না। শোভন ভাইয়ের এখানে মতামত কি? আপনি কি মানে ইন ফিউচার মোবাইল ফিল্ম মেকিং করবেন? আমি একটা শুট করছি আপনার কয়েকদিন আগে বন্যার পরিস্থিতিতে, বসে আছি আর কি, কিছু তো করার নাই এখন। তো ভাবলাম এই আমাদের এদিকে কিন্তু, আমার বাড়ি হচ্ছে জামালপুর, আপনার একটু আগে কথা হচ্ছিল যে যমুনার পারে, তো যখন বন্যা হয়, যমুনা তো মনে করেন যে খুবই, কি বলে যে, বিধ্বংসী নদী। এবং এই এই বছর আপনি যদি বন্যার খোঁজ খবর রাখেন তাহলে জানেন হয়তো যে এবার কিন্তু 3বার বন্যা হয়েছে আপনার। প্রথমে একবার এক ধাপে হয়েছে, তারপর আবার একটু পজ দিয়ে আবার আরেকবার, আবার আরেকবার, 3 ধাপে বন্যা হওয়ার ফলে প্রায় 4-5 মাস ব্যাপী আপনার বন্যাটা হয়েছে, কৃষকদের একটা বড় ক্ষয়ক্ষতি। কিন্তু এই বন্যা এমন একটা ব্যাপার বাংলাদেশে, এটা কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছেই। কিন্তু কৃষকরা আপনার এই মানে ফসল ফলানো থেকে আপনার বাদ দিতেছে না। তো আমি ভাবলাম যে এটার পিছনে আসলে কারণটা কি হতে পারে, যে প্রত্যেকটা বছর বন্যা হয় কিন্তু তারপরে তার কৃষিকাজই করতে হবে, এবং সেটা নিয়ে সে বেঁচেও আছে ঠিকঠাক মতো। তো আমি এই জিনিসটা নিয়ে আর কি একটা ডকুমেন্টারি বানানোর চেষ্টা করতেছিলাম। আপনার আমাদের এলাকায় বিভিন্ন জায়গায়, যে আমার এলাকার যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথে মোটরসাইকেলে ঘুরে ঘুরে জেরিন আপু কি চলে গেল? আচ্ছা, যাই হোক, আমি বলতে থাকি, আশা করি সে চলে আসবে। তো এই আপনার ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কৃষকদের মন্তব্য, এবং তাদের যেহেতু এটা মানে একটা করোনার পরিস্থিতি, তো এই করোনার পরিস্থিতিতে আসলে আহ তাদের আরো আরো বেশি ক্ষতি, কারণ একটা করোনা মানে তো একটা দুর্যোগ চলছে আসলে। এই দুর্যোগে আসলে তারা কি পরিমাণ বিপর্যস্ত, এবং কিভাবে তারা এই ইকোনমিক্যাল ক্রাইসিসটা হ্যান্ডেল করতেছে, তো এটা জানার জন্য আমি একটা ডকুমেন্টারি করতেছিলাম। তো সেটার ফুটেজ নেওয়া হয়েছে, কিন্তু আমার ভাল লাগে নাই আসলে ফুটেজটা, এই জন্য আসলে শেষ পর্যন্ত এডিটটা করা হয়নি, এবং সামনে হয়তো করব। এটাই হচ্ছে আমার প্ল্যান। এবং জেরিন আপু কি আসছেন? হ্যালো, হ্যালো। মনে হয় আচ্ছা, নেই। আপু আসতে থাকুক। তোর কি অবস্থা এটা বল, ইমন। হ্যাঁ, মানে তুই আমার একটা প্রশ্ন আছে ভাই আপনার বললি কাছে। তুই স্ক্রিপ্টিং করতেছিস। আচ্ছা, আচ্ছা, আপু আমি আগে চলে আসছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আপু আমি চলে আসছে। আপু প্রশ্নটা আপনি ছিলেন না, আমরা নিজের নিজের আলাপ আলোচনা করতেছিলাম কি করা যায় না যায়। হ্যাঁ, বল বল। আচ্ছা, হ্যাঁ মানে ভাই, আপনি আমার একটু নেটওয়ার্ক চলে গেছিল, এই জন্য আপনি প্রবলেম হচ্ছে হয়েছে। মানে মোবাইল দিয়ে হচ্ছে আচ্ছা, ডকুমেন্ট সমস্যা কেন? নাই, আমরা আমরা ঘন্টার পর ঘন্টা হচ্ছে গল্প করতে হবে। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনি ডকুমেন্টে কেন হচ্ছে মানে আপনার দ্বিতীয় কাজটা আপনি ডকুমেন্টের দিকে যাচ্ছেন, মানে এটা কেন, কেন একটা শর্ট ফিল্ম আরে না? ডকুমেন্টারি আমি তো বললাম যে বাসায় বসে আছি, মানুষজনের অবস্থা খারাপ সামনে, আচ্ছা আচ্ছা, কারণ মানে কিছু করার নাই, এই জন্য এটা করতেছিলাম, এটা বললাম। মানে আমাদের এমন না, আমি স্ক্রিপ্ট, তো বললাম ডকুমেন্টারি আমার আর ভালো লাগে না কেন জানি। না আমাদের স্ক্রিপ্টের ব্যাপারটা হচ্ছে, বল। হ্যাঁ আমাদের স্ক্রিপ্টে হচ্ছে এই নিয়ে 3-4 বার করা হয়ে গেছে, মানে একই গল্পের উপরে। তারপর হঠাৎ মনে হয় 1 সপ্তাহ পর ভালো হয় না, আবার একটু বসি। হুম, আমাদের হচ্ছে এখন একটা চিলে কোঠা নিয়েছি 3 জন, তো আমরা ছাদে বসে প্রায় কাজটা করি। তো রাহিমের সাথে তো আপনার পরিচয় আছে। তো বাবারে, রাহিম হচ্ছে, হ্যাঁ, তো এই আর কি। তো ওই জায়গা থেকে আমরা এখন সবাই। পর্যন্ত 3-4 বার চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার পরে হচ্ছে এখন একটা ফাইনাল ডিসিশনে গেলাম। এখন হচ্ছে আমাদের সামনে একটা বাসায় প্রোগ্রাম আছে, প্রোগ্রামের পরে আমরা শুটিং এ নামবো। তো হচ্ছে এখন কাউকে পাচ্ছি না অভিনয় করার জন্য, আমরা তো খুবই কাঁচা লেভেলের। তো ওই জায়গা থেকে ফার্স্টে ভাবছিলাম 2জনই ক্যারেক্টার, তা আমি আর রাহিম করে নিব, ভাইয়া শুট করবে। তো পরে দেখা যাচ্ছে না, আসলে গল্পটা, স্ক্রিপ্টটা ভালো হয়েছে তুলনামূলক আমাদের অন্যান্য গুলা থেকে। তো ভাবতেছি প্রফেশনাল কাউকে দিয়ে করানো যায় কিনা, বা স্ক্রিপ্টটা কাউকে দেওয়া যায় কিনা। তো ওই জায়গায় থাকার ভাবলাম না, আমরা নিজেরাই কাজ করি, লকডাউনে যেহেতু কিছু করি নাই, কিছু একটা করা উচিত, সবাই যেহেতু প্রোডাক্টিভ কাজ কাম করতেছে। তো এই আর কি ডিসেম্বরের আচ্ছা, দিকে। তাহলে আমরা এই শো শেষ করে এটা নিয়ে আলাপ আলোচনা করবো না, পরে দেখা যাবে যে আমাদের সব আলোচনা ব্যক্তিগত আলোচনা হয়ে যাচ্ছে।
না জেরিন আপু আপনি মানে আপনি আচ্ছা আপনার একটা প্রশ্ন করি, আপনি তো আমাদের প্রশ্ন করলেন, মানে আপনার কি ফিল্ম মেকিং, মানে আপনি কি এখন মোবাইল দিয়ে কোনো সিনেমা নির্মাণ কিংবা এটার সাথে সংশ্লিষ্ট ছিলেন? সরি ভাই, আমি আসলে নেটওয়ার্কের জন্য শুনতে পারি না আপনার কোয়েশ্চেনটা। আমি ও আপনাদের আচ্ছা, আমি বললাম যে হ্যাঁ, বলেন ভাইয়া। হ্যাঁ, আমি বললাম যে মানে আপনি কি, আপনার অভিজ্ঞতা কি মোবাইল দিয়ে সিনেমা নির্মাণের ক্ষেত্রে? ও আমরা হচ্ছে গিয়ে কয়েকদিন আগে মোবাইল দিয়ে একটা সিনেমা বানাইছি। তো এটার হুম, হুম। ডিএমএফএফ এর স্ক্রিনিং ও হবে। তো দাওয়াত রইলো আপনাদের দুজনকে। আচ্ছা আচ্ছা, নাম কি, আমাদের নামটা বলে দেন, তাহলে চিনতে সুবিধা নামটা হবে। হচ্ছে বিয়োগ। বিয়োগ। বাংলায় বিয়োগ আর বিয়োগ, ইংলিশে হচ্ছে ইন্টারভাল। হ্যাঁ, তো আমরা এটা আর ইন্টারভাল, কি ঠিক আহ, আছে দেখবো। এই মান্থে না জানি লাস্ট মান্থের শেষের দিকে করছি। তো এটা ভালোই ছিল এক্সপিরিয়েন্স। তো এখন ভাই আমি ইমন ভাই থেকে জানতে চাই যে আপনি যে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হলেন, তো ক্যাম্পাস অ্যাম্বাসেডরে আপনার এক্সপেকটেশন কি এখান থেকে? আসলে এটা আমার নতুন, একদম নতুন এই জায়গায় আমি এক্সপেকটেশন রাখি নাই। তো যতটুক আছে ওটা হচ্ছে আমি খুব ভালো একটা অভিজ্ঞতা নিতে চাই আসলে। ফিল্ম, ধরেন আমি তো সিনেমা বানাবো বা মোবাইল সিনেমা বানানোর আমারও আগ্রহ আছে। তো আমি সবার কাছে পৌঁছানোর জন্য কি করতে পারি, আমার সিনেমাটা মানুষ কেন দেখবে, বা মার্কেটিং এর একটা দিক, ওই দিকটাই হচ্ছে বুঝার চেষ্টা করতেছি কিভাবে হচ্ছে একজনের সাথে হচ্ছে আমি সিনেমাটা নিয়ে, মানে আমার সিনেমাটা কেন দেখবে বা আমার কিভাবে প্রচার প্রচারণা করা উচিত, ওই জিনিসটাই শেখার চেষ্টা করতেছি আর কি। তো অবশ্যই আপনি বানাবেন, ইন ফিউচার হুম, আমাদের সাথে কাজ করবেন। তো ইনশাআল্লাহ। এখন আমরা হচ্ছে কি আমাদের সিনেটার একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো শেষে আমাদের হচ্ছে একটা স্পেশাল সেকশন থাকে, দ্যাটস র্যাপিড ফায়ার সেকশন। তো এখানে আমরা হচ্ছে এখানে আমি আপনাদের দুজনকে র্যাপিডলি কিছু কোয়েশ্চেন্স করব এবং আপনাদেরকেও হচ্ছে র্যাপিড ফায়ার এর মতনই অ্যান্সার গুলো দিতে হবে। তো ফার্স্টে যদি আমি আচ্ছা কোয়েশ্চেন করি, ইমন ভাইয়ের কাছে আমি ফার্স্ট কোয়েশ্চেনটা করতে যাচ্ছি। ভাই আপনার ফেভারিট জনরা কি? আর হিস্টোরিক্যাল ওয়ার এগুলাই, দুইটাই। হিস্টোরি, স্টোরি বেস যেগুলো হয়। হ্যালো, হ্যালো, আপু মনে হয় আবার আমার মনে হয় জেরিনাপুর আবার কি বলে যে হয়তো নেট তার নেট। আবার কানেকশন। আচ্ছা আমি তোরা একটা প্রশ্ন করি, তোর মানে ভালো লাগার ডিরেক্টর কে কে এটা বল। আমি আসলে ডিরেক্টর বেস সিনেমা খুব কম দেখি, মানে এই আচ্ছা ডিরেক্টর মানে আমার। কোন কোন সিনেমা ভালো লাগছে এটা বল। লাস্ট যে সিনেমা দেখলাম এটা হচ্ছে লডু ডাইস নামে একটা সিনেমা, নওয়াজুদ্দিনের। তেরোর দিকে মনে হয় সিনেমা। ওই অনুরাগ বসুর পরিচালনায় যেটা, ওইটা? হ্যাঁ হ্যাঁ, ওনার মনে হয় স্ক্রিপ্ট করা, অনুরাগ ওকে, কাশ্যপের আই এম স্ক্রিপ্ট ব্যাক। করা। আই এম ব্যাক এগেইন। আপু আমি তো ওরে আপনার অনুপস্থিতিতে আরেকটা প্রশ্ন করে ফেলছি, সেটা হচ্ছে যে ওর প্রিয় পরিচালক কে। আমি জানি না এটা আপনাদের র্যাপিড ফায়ারে ছিল কিনা। জি ভাই, অবশ্যই আছে, এটা এটা আপনাকেও করা হবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো আমি আবার কোয়েশ্চেন গুলো করি। তো শোভন ভাই, হুম, আপনার ফেভারিট জনরা কি? আপনি যেহেতু এখন ডকুমেন্টেশনের কথা বলেন যে আপনি ওটা এখন একদমই হুম, পছন্দ হুম। করেন না, তাহলে এর বাদে আপনার আর কি কি ধরনের মুভি দেখতে ভালো লাগে? আসলে জনরা হয় না সিনেমার ক্ষেত্রে, আমার সিনেমার ক্ষেত্রে হয় ভালো সিনেমা হবে না খারাপ, জনরা বলতে কিছু নাই। আমার একটা জিনিস একটা জনরাই ভালো লাগে না, সেটা হচ্ছে হরর সিনেমা। আমি এই সিনেমা আমার একদম ভালো লাগে না। আর বাকি সব সিনেমাই ভালো লাগে আমার, সব জনরার সিনেমা। তাহলে তো এটা খুবই অ্যামেজিং একটা জিনিস, তাহলে আপনার মুভি সিলেক্ট করতে কোনো প্রবলেমই হয় না। না না, কোনো প্রবলেম নেই, কারণ আমি সিনেমা অলমোস্ট 20 মিনিট দেখলে কিছু টাচ করতে পারি যে এটা আসলে কি ধরনের সিনেমা। যদি ভেরি আমি গুড। দেখি, সব সিনেমা শেষ পর্যন্ত দেখি আর কি। তো আমরা এখন নেক্সট কোয়েশ্চেনে যাই। ইমন ভাই, আপনার টপ 3 ডিরেক্টরস কে কে? টপ থ্রি, স্করসিস। আর আমাদের দিকে বললে হচ্ছে, দেখি নাই, খুব কম দেখছি, অমিতাভ রেজা। আর আর জানি না, আর বলতে পারবো না, আর বললে হচ্ছে আমার অনেক অনেক বলতে হবে। টপ 3 এর মধ্যে মাত্র দুইটা বললেন ভাইয়া। আর যদি আর তারকোভস্কি। আরেকটা
এই তারকোভস্কি। আহা তারকোভস্কি। আসলে খুব ভালো লাগে ওনার মুভিগুলো দেখতে আমারও। তো শোভন ভাই, আপনার টপ 3 ডিরেক্টরস কে কে? ফার্স্টেই আমার তারকোভস্কি। আমার হচ্ছে থিও অ্যাঞ্জেলোপৌলোস। আমি মানে তার সিনেমা আমি 1000 বার দেখতে পারবো, 1000 বার। এমন দৃশ্য, এমন সুর, এমন সব কম্পোজিশন, মানে অসম্ভব চমৎকার মানে তার সিনেমা। এবং তারপরে যদি বলতে হয় তাহলে হচ্ছে বুদ্ধদেব দাশগুপ্ত। আর আরেকজন যদি বলতে হয় সেটা হচ্ছে তারকোভস্কি, যেহেতু বলে ফেলছে আমি আর ওটা মানে ওটা আর বললাম না। তারকোভস্কি আমার খুবই প্রিয়। আহ আম, আরেকজন হচ্ছে উম তারকোভস্কি ধরো না, তারকোভস্কি আমার অনেক প্রিয়। জেরিনা আবার চলে গেছে আমার মনে হয় না। না 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 আছে। ভাই, আমি আসি। না না না, তো সরি। আপনি তো আচ্ছা আপু, হচ্ছে আপনার প্রিয় তিনজন পরিচালক কে এটা বলেন। আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমার প্রিয় 3 জন পরিচালক, প্রিয় 3 জন বলতে পারবো না, আমি একজনের কথাই বলবো আপাতত। তিনি আমাদের বাংলাদেশেরই এবং তিনি হচ্ছে হুম হুম মোস্তফা হুম। সরওয়ার ফারুকী। ওনার ওনার ফিল্মগুলো দেখতে আমার খুবই ভালো লাগে এবং খুবই এনজয় করি। এবং আমি আসলে পরিচালক বেছে মুভি দেখি না। আমি আর থেকে কেউ নাই? আরো অনেক আছে। অ্যাকচুয়ালি আমি পরিচালক বেছে মুভি দেখি না, আমার যখন যেটা দেখতে ইচ্ছা করে আমি তখন সেটা দেখি। তো আমি নেক্সট আচ্ছা, কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে টপ 3 মুভিজ। শোভন ভাই, আপনাকে দিয়ে স্টার্ট করবো এবার। মুভি আমার যে ডিরেক্টর নাম বললাম তাদের একটা করে সিনেমাই বলি। আমার হচ্ছে বুদ্ধদেব দাশগুপ্তের উত্তরা, তারপর আপনার থিও অ্যাঞ্জেলোপৌলোসের ইটার্নিটি অ্যান্ড এ ডে, আর তারকোভস্কি স্টকার। স্টকার আমার তো খুব বেশি ভালো লাগছে এই জন্য কারণ আমি এই একটাই মোটামুটি একটু ভালো মতো বুঝতে পারছি, বাকিগুলোর তো একদম উপর দিয়ে হাই গেছে। থট আরো মাথার উপর চেষ্টা দিয়ে করতেছি গেছে। বোঝার, কারণ বোঝাই। হ্যাঁ, না চেষ্টা করতেছি। এটা তো আসলে মানে আমি তো চাইলেও বুঝতে পারবো না, কারণ এটা ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট এনভায়রনমেন্ট, ডিফারেন্ট টাইম। সোভিয়েত ইউনিয়নে সে সিনেমা বানিয়েছে। এটা আসলে মানে আপনি কখনোই একটা ফিল্মের 100% রিড করতে পারবেন না, তাই না? আপনি যদি বাংলাদেশি না হন আপনি কিন্তু বুঝবেন না নবান্ন কি, বাংলাদেশের সিনেমা, তাই না? তো অনেক কালচারাল অবশ্যই। এলিমেন্ট থাকে যেগুলো আসলে চাইলেও বোঝা যায় না। ইমন ভাই, আপনার টপ 3 মুভিজ। টপ 3 মুভিজ একটু কষ্টের জায়গা। আচ্ছা আমি বলি, যদি বলি হচ্ছে ইনসেন্ডিস আছে, ইরানি একটা মুভি। আর হচ্ছে এদিকে যদি বলি ইজি রাইডার আছে, লাস্ট যেটা দেখলাম এটাই বলে দিলাম, আর বাকিগুলো মনে করতে যাচ্ছি না। আর এদিকে নায়ক সিনেমাটা ভালো লাগছে, মানে ক্লাসিকের মধ্যে নায়কটা ভালো লাগছে। জোস। আপু তাহলে আপনিও বলেন আপনার প্রিয় হ্যাঁ। তিনটা সিনেমা কি। ও, আমি হচ্ছে গিয়ে রিসেন্টলি বিফোর ট্রিলজিটা দেখছি। তো বিফোর ট্রিলজির তিনটা মুভি আমার খুব ভালো লাগছে। এটার সিনেমাটোগ্রাফি থেকে স্টার্ট আবারও একটা। ডিরেকশন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আপু। না, আবারও একটা দিয়ে আপনি তিনটার উত্তর দিয়ে দিলেন। এটা তো ট্রিক। বিফোর ট্রিলজিতে 3টা মুভি আছে, তিনটা ভালো লাগছে। বিফোর সানরাইজ, বিফোর মিডনাইট, বিফোর সানসেট। কালার নিয়ে 3টা হুম আছে, হুম হুম। রেড হোয়াইট গ্রিন কি যেন একটা। হ্যাঁ, তো ওইটার অ্যাকচুয়ালি কালার গ্রেডিং মানে কালার আচ্ছা, যেমন হচ্ছে ক্রিস্টোফিলোস, আমি তো কালার ভুলেই স্কিম। গেছি। হ্যাঁ। আমার খুবই প্রিয়, মানে খুবই ভালো লাগছে আমার এই মুভি তিনটা। তো আমি এখন একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন জিজ্ঞেস করব। এটা হচ্ছে শোভন ভাই, আপনাকে ফার্স্টে জিজ্ঞেস করব। তো আপনাকে যদি একটা সুযোগ দেওয়া হয় যে আপনি যেই কোনো মানে বিশ্বের যেই কোনো পরিচালকের সাথে কাজ করতে পারবেন, তাহলে আপনি কার সাথে কাজ করতে চান? আহ সেটা হচ্ছে এখন যে যে বেঁচে আছে তারটাই বলি, কারণ পুরান মানুষের কথা বলে লাভ নেই। সেটা হচ্ছে আহ একজন হচ্ছে বুদ্ধদেব দাশগুপ্ত, আরেকজন হচ্ছে, আর নামটা মনে নেই এই মুহূর্তে, তুরিন হাউসের পরিচালক, এই ইমন নাম মনে আছে? তার তুরিন হাউসের পরিচালক, আচ্ছা নাম মনে নেই আমার। আমারও ভাই খেয়াল নাই। খুবই খুবই বড় ফিল্ম মেকার দ্য তুরিন হাউস, তারপরে আরো কয়েকটা সিনেমা আমি আছে। আমি ওই দিন ওনাকে নিয়ে অনেক পড়াশোনা করছি, কিন্তু এখন ভুলে গেছি ওনাকে নিয়ে আমি
নামটা হচ্ছে আচ্ছা, বুদ্ধদেব দাশগুপ্ত ধরতে পারে, একজনই থাকে। তাহলে তো হলো না ভাই, যে আপনি আমাকে এতক্ষণ ধরে বললেন টপ 3টা অ্যান্সার আমি একজন দিয়ে দিছি। এখন না আপনি না, তো আমি নামটা মনে নাই, আমার কিন্তু না আমার কিন্তু নাম মনে নেই। আচ্ছা, আরেকজন যদি হয় তাহলে আপনি আহ মোস্তফা সরোয়ার ফারুককেও ধরতে পারেন। বাংলাদেশের মধ্যে আপনার সবচেয়ে প্রিয়, মানে বাংলাদেশের যে রিসেন্ট যে মুভিগুলো বের হচ্ছে এগুলোর মধ্যে থেকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে কোনটা? ভালো লাগছে টুব, মোস্তফা সরোয়ার ফারুকের পিঁপড়াবিদ্যা। আমার মনে করি তার সবচেয়ে শ্রেষ্ঠ কাজের ভিতরে একটা পিঁপড়াবিদ্যা, মানে আমার মনে হয়, কেন জানি। আর আছে আপনার নুরুল আলম আতিকের ডুব সাঁতার, নুরুল আলম আতিকের তার শহীদুল জহিরের একটা গল্প নিয়ে করা, নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না। তার প্রথম সিনেমা আর কি, নুরুল আলম আতিকের প্রথম সিনেমা ওইটা। আর তারপর আমার মোল্লা সাগরের সিনেমা খুবই ভালো লাগে আমার, তার নামটা মানে এতক্ষণ বলিনি আমি। মোল্লা সাগরের ডকুমেন্টারি খুবই শক্তিশালী এবং তার অনেক ভালো বিভিন্ন লাগে ইস্যু নিয়ে, বিভিন্ন শ্রমিক আন্দোলন নিয়ে বানানো। ওই টাইপের জিনিসগুলো দেখতে একটু ডিফারেন্ট লাগে, ওগুলো আসলে বেসিক ডকুমেন্টারির মধ্যে পড়ে না। তো ইমন ভাই, আপনার এই মানে ফিল্ম সেক্টরের মধ্যে কোন সেক্টরটাতে কাজ করার বেশি ইচ্ছা? অবশ্যই ক্যামেরার পিছনে, সামনেও ছিল এক সময়, এখন আর নাই। না, পিছনে অবশ্যই ক্যামেরার পিছনে, কিন্তু ক্যামেরার পিছনেও তো অনেকগুলা সেকশন আছে না, না ওইগুলো। না, তুই সামনেও করতে পারস, তোর কিন্তু জি ভাই। উজ্জ্বল ভবিষ্যৎ আমি দেখতেছি। বাবরি আমি চুল, খোঁচা খোঁচা দাড়ি। না ভাই থাক। করছি ভাই, অনেকগুলাতে অভিনয় করছি এবং খুব বাজে রিভিউ পায়, আর জীবনের সব স্বপ্ন চলে গেছে ভাই। ওরে আচ্ছা, বাবা। আমি কলেজে বন্ধুদের সিনেমায় কাজ করছিলাম, শর্ট ফিল্মে। যদি করতে চাই আমি সিনেমাটোগ্রাফি দিকটা দেখতে যাবো, কারণ আমি হচ্ছে ফটোগ্রাফিতে আমার অনেক আগ্রহ আছে। আজকে সকালেও আমি বের হয়েছিলাম, কেউ পায় নাই কোনো, শীতে আমাদের এদিকে আবার বৃষ্টি হচ্ছে তো ঢাকাতে, তো পরে রুমে চলে আসছি। মানে সিনেমাটোগ্রাফি বিষয়টা আমার খুবই জোস লাগে। আমার মনে হয় যে হচ্ছে আমি যে মানুষকে গল্প বলতে চাই, যে চিত্রটা দেখাইতে চাই, যে আসলে যে এমবিয়েন্সটা, আমি এমবিয়েন্সটার গল্প বলতে চাইতেছি, তো ওই দিক থেকে আমার সিনেমাটোগ্রাফি বিষয়টা খুবই জোস লাগে, চমৎকার একটা বিষয়। অবশ্যই, কারণ হচ্ছে আপনি অডিয়েন্সের চোখ হিসেবে রিপ্রেজেন্ট করেন নিজেকে। আপনি যা দেখাবেন আপনার অডিয়েন্স তা দেখবে। তো এই বিষয়টা আসলে খুবই ইন্টারেস্টিং। তো আমরা এখন কমেন্ট সেকশনের আপনাদের দেখি, যারা যারা আপনাদের অনেক ওয়েল উইশার্স আছে, তো তাদের কিছু কমেন্টস আমরা নিয়ে নিই। তো প্রথমে আমি শোভন ভাইকে একটা, আমাদের এখানে রাফি আহমেদ, আমাদের যে ডিএমএফএফ এর ডিরেক্টর, তিনি একটা কমেন্ট করেছেন যে শোভন ভাই আপনি কি কবিতা লিখেন? না, আমি কবিতা তো অবশ্যই আপনার এই কবিতার পিছনে এত প্যাশন দেখে আপনি এরকম কবিদের উপর আমার ডকুমেন্টারি কবিতা বানিয়েছেন। পড়তে খুবই ভালো লাগে, আমি কবিতা খুবই মনোযোগ দিয়ে পড়ি এবং আমার কবিতা পড়তে খুব ভালো লাগে। আমি সেটা তাহলে আসলে আমার আমি তাহলে আমার কবিতার মধ্যে একটা ডিফারেন্ট আর্ট আছে, যেটা আর কি অন্য কোনো কিছুতে পাওয়া যায় না। কবিতা না বুঝলে আসলে সিনেমা, মানে আমার মনে হয় সিনেমা নির্মাণ করা, সিনেমার ভাষা নির্মাণ করা খুব কঠিন। না ভাই, কবিতা কবিতায় কবিতা না বুঝ আপনাকে আরেকজন লিখেছে, মানে ইমন ভাইকে একজন লিখেছেন যে একজন কবিতা লেখক হিসেবে
আপনাকে দেখলেও আপনাকে কি সিনেমার জন্য গল্প লেখক হিসেবে কি দেখবো আমরা? কমেন্টটা কে করেছে? নামটা যদি জানি ভালো হবে আমার। কমেন্টটা করেছে সামবেতুল ইসলাম অর্ণব। আচ্ছা, ও হচ্ছে আমার ফ্রেন্ড। তো ও জানে আমি এ লেখালেখি বাবা করি। রে। জানে লেখালেখি করি। ও থিয়েটারে আছে। তো গল্প লিয়ে লেখা শুরু করছি। গল্প দেখি কতটুকু আগাইতে পারি। তবে গল্প লেখার ধৈর্য নাই। কবিতা লিখতে লিখতে এরকম অভ্যাস হয়েছে, এখন আমার পরের পৃষ্ঠা যে যাব মানে স্লাইড দিয়ে আমার আর ইচ্ছা করে না। তবে অনেক গল্প মাথায় আছে। সাহিত্য যেহেতু পড়তেছি, দেখি ইমপ্রুভ করতে পারি কিনা। গ্রেট। আমরাও আপনার একদিন আমরা যে ক্যাম্পাস অ্যাম্বাসেডর গ্রুপের মধ্যে একদিন আড্ডা দেব, তখন আপনার একটা কবিতাও শোনায়। অবশ্যই শুনতে চাই আমরা। আচ্ছা আচ্ছা আমিও জানতাম না, এটা জানলাম আজকে। ভাই। একটা খুবই ইন্টারেস্টিং কমেন্ট আছে, এটা শোভন ভাইয়ের জন্য। একজন আপনাকে গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে। তার নামটা কি? আপনি গান গান জানতাম না। আমিও জানতাম না, আমিও জানলাম আজকে। শোভন ভাইয়া কি আমি বুঝলাম না, আমার গলা দেখে কিভাবে মনে হলো যে আমি গান গাইতে পারি। আচ্ছা, সুন্দর কমেন্টে কি লাগতেছে কিন্তু করছে? ভাই। কমেন্টটা করেছে খন্দকার রিয়াদ। তিনি চায় আপনি একটা গান ও, গেয়ে শোনান আমাদের। খন্দকার রিয়াদ হচ্ছে আমার বন্ধু ইমনের, ওই যে যেরকম একজন বন্ধু কমেন্ট করছে। এবং খন্দকার রিয়াদ হচ্ছে আমার কি বলে যে আমার দীর্ঘ জীবনের যাত্রার সঙ্গী। রিয়াদ, সাজ্জাদ, এই দুইজন মানে বিশ্ববিদ্যালয় জীবনের আগ পর্যন্ত তারা আমার সাথে একটা দীর্ঘ সময় মানে আমার সিনেমা নির্মাণ করার পেছনে একটা বড় কারণ হচ্ছে তারা দুইজন, খন্দকার রিয়াদ এবং সাজ্জাদ। রিয়াদ সাজ্জাদ তারা দুইজন, যাই হোক ও আসলে মজাই করছে। শুনান ভাই 2 লাইন। আমি আমার সমস্যা নাই, জীবনে কোনোদিন গান গাইনি। সমস্যা নাই, আপনি মজা না করছি। গাইতে চাইলে কোনো প্রবলেম নাই। না, আপনাকে আরেকজন একটা কমেন্ট করছে আপনাকে উদ্দেশ্য করে, যে হরর মুভি তো দেখতে মজা বেশি, তো আপনার হররের প্রতি এত অভক্তি কেন? হরর যদি আপনার মনে হয় যে মানে হরর যে ফিলিংস, সেটা যদি আপনার মানে আমার কাছে হরর বলতে আমি যে জিনিসটা বুঝাইছি সেটা হচ্ছে যে টিপিক্যাল যে হরর ফিল্ম গুলা, কনজিউরিং, তারপর আরো কিছু আছে, এগুলো হইলে আসলে এগুলো খুবই ক্লিশে ব্যাপার, মানে একটা ভয় সৃষ্টি করার জন্য। আপনার হিচককের সিনেমা যদি হয় হরর, তাহলে আমার হরর দেখতে কোনো অসুবিধা নেই। এরকম যদি হয়, সিনেমা তো ভাষার ব্যাপার, তাই না? সিনেমা তো কোনো কি বলে যে শুধুমাত্র গল্প বলার জায়গা না, ভাষা থাকতে হবে। যদি ভাষা থাকে তাহলে হরর হোক যেটাই হোক আমার দেখতে হবে। আর যেই সিনেমা ভাষা থাকবে সেটা আপনি শুধু একটা জনরা দিয়ে কখনোই ক্যাটাগরাইজ করতে পারবেন না। আমরা তাহলে আশা করব এরকম বড় প্রমিনেন্ট কোন একজন ডিরেক্টর একদিন আপনার জন্য একটা হরর মুভি বানাবে। অবশ্যই অবশ্যই। বানাইছে তো, এই যে আপনার অবশ্যই। আলফ্রেড হিচককের এগুলো সিনেমা কি হরর না? এগুলো তো হররই। অবশ্যই ভাই। তো আপনাকে হচ্ছে কি আরেক গোলাম ডন সামদানি, তো ডনি আপনাকে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, আচ্ছা, সাদমান। যে যেহেতু এখনই আপনাকে হরর নিয়ে একটা প্রশ্ন করা হলো, তো আরেকটা প্রশ্ন করেছে যে আপনাদের দুজনকে, তা আপনাদেরকে মনে হয় বাংলাদেশের মধ্যে বাংলা হরর ফিল্ম বানানো উচিত, মানে আরো বাংলা হরর ফিল্ম বানানো উচিত? হরর সিনেমা নিয়ে এত কি বলে যে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। বাংলাদেশে সিনেমাই হইতেছে না, সেখানে আলাদা করে একটা ক্যাটাগরি হরর সিনেমা, সেটা হবে কি হবে না এটা নিয়ে আসলে এত দুশ্চিন্তা করার কিছু কারণ নেই। সিনেমা হইলে সব রকমের সিনেমাই হবে। টাকা থাকলে দুনিয়াতে সবকিছুই হয়, টাকা থাকলে সিনেমাতে সবকিছুই হবে। আজকে ভালো মতো চললে অবশ্যই হরর সিনেমা হবে। তারপরে যেগুলা কি বলে যে আইটেম সং ওয়ালা সিনেমা সবই হবে, আর্ট ফিল্ম হবে, সেটা মানে সো কল্ড আর্ট ফিল্ম সবই হবে, এক্সপেরিমেন্টাল ফিল্ম হবে। আচ্ছা, আমি যদি বলি হচ্ছে হরর ফিল্ম
আমার ভাল লাগে সাইকোলজিক্যাল যেগুলো থাকে, কিন্তু যে বিদঘুটে জিনিসপত্র দেখে ওইগুলো আমার মোটেও আমি নিতে পারি না। ওগুলো খুবই মানে বিকৃত লাগে আমার। তো ওই জায়গা থেকে বাংলাদেশে যদি বলি, আমি তো গল্প নিয়ে যদি বলি, গল্প বাংলাদেশে খুবই সুন্দর সুন্দর গল্প আছে সাইকোলজিক্যাল, ভালো ভালো বাংলাদেশের লেখকদের ভৌতিক গল্প। ওইগুলো নিয়ে কাজ করলে আই গেস ভালো করা যাবে, করা উচিত। সব ধরনের সিনেমা নিয়ে কাজ করা উচিত। তো বাংলায় সিনেমা হোক, এটাই চাই আসলে। বাংলাদেশে আরো নতুন নতুন সিনেমা আসুক, বাংলাদেশে আরো নতুন নতুন জনরাস ইন্ট্রোডিউসড হোক, আমরা এটাই চাই। তো আমরা যেহেতু একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠানে, তো আজকে এখানেই বিদায় নিব। বিদায় নেওয়ার আগে সবাইকে জানিয়ে দিতে চাচ্ছি আমাদের নেক্সট এপিসোডের গেস্ট হচ্ছেন আমাদের নেক্সট এপিসোডের গেস্ট হচ্ছেন শুভ্র শিশির, প্রেসিডেন্ট অফ কীর্তনখোলা ফিল্ম সোসাইটি ফ্রম বরিশাল ইউথ। জি ভাই, কিছু বললেন? আমি শুনি নাই আসলে। না, বললাম যে শুভ্র শিশির ভাই, তাকে আমি চিনি না কখনো, কিন্তু জানি আর কি সে কীর্তনখোলা ফিল্ম সোসাইটির সাথে যুক্ত। আমি আর কি রিপিট করলাম আপনার কথা। মনে হয় আবার অফলাইন হয়ে গেছে। আচ্ছা, আমি বলে দেই, আমাদের এই সিনেটার পরবর্তী কি বলে যে অতিথি Episode. হচ্ছেন শুভ্র শিশির ভাই, কীর্তনখোলা ফিল্ম সোসাইটির কর্মী এবং একজন চলচ্চিত্র নির্মাতা, এবং তিনি জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির শুভাকাঙ্ক্ষী। তিনি জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির বিভিন্ন কি বলে যে শোর একজন নিয়মিত দর্শক, এবং তিনি চলচ্চিত্র নির্মাণও করেছেন। এবং তার সাথে হয়তো আরেকজন থাকবে, যে সিনেটার ক্যাম্পাস অ্যাম্বাসেডর, সরি ডিআইএমএফ ক্যাম্পাস অ্যাম্বাসেডর। আর এই তো তারা থাকবেন, তারা দুইজনে আড্ডা দিবেন কীর্তনখোলা ফিল্ম সোসাইটি কিভাবে কাজ করে, এবং মোবাইল কেন্দ্রিক সিনেমা নিয়ে তারা আড্ডা দিবেন সিনেমাস্কোপ পরিবারের সাথে। হয়তো জেরিনা থাকবেন সেই দিন হোস্ট হিসেবে। তাদের সাথে ঠিক একই রকম আড্ডা হবে, গল্প হবে, যেরকম আজকে আমরা করলাম। এই তো, আপনারা এটাই দেখবেন। আর আশা করি জেরিনা আপু আসবে, আসতেছে না। কেমন লাগলো ইমন, বল যে কেমন লাগলো? ভালো, প্রথম দিন, প্রথম লাইভ, জীবনে প্রথম, সবকিছুই ভালো লাগলো। আপনার সাথেও দেখা হইলো তোর জীবনে অবশেষে। প্রথম লাইভ? ভাই আমি প্রথম আগে লাইভ করি তোর নাই। জীবনে? জি ভাই, আসলে কস কি আপু, যে জেরিনা আপু, আমি কিন্তু অর্ধেক বলে দিছি, আপনার কাজ শেষ করে দিছি। যে পরবর্তী এপিসোডে থাকবেন শুভ্র শিশির, কীর্তনখোলা ফিল্ম সোসাইটির প্রেসিডেন্ট এবং কর্মী, এবং আরেকজন থাকবে, তার নামটা অবশ্য আমি বলি নাই, যে এমএফএফ এর ক্যাম্পাস অ্যাম্বাসেডর। আমার আসলে আজকে অনেক নেট প্রবলেম হইতেছে, তো আমি এই জন্য খুবই দুঃখিত টেকনিক্যাল প্রবলেমদের জন্য। তো যাই হোক, আমরা এখনো রোলে আছি। তো আমি এখন আমার ইতি বক্তৃতা দিয়ে আমাদের এই ইভেন্টটা শেষ করতে যাচ্ছি। আমাদের নেক্সট এপিসোডে থাকবে শুভ্র শিশির ভাইয়া ফ্রম কীর্তনখোলা ফিল্ম আবারও সমস্যা সোসাইটি হচ্ছে। অফ। আমার যোগাযোগ সবসময় চলতে থাকুক, এবং আগামীতে আবার দেখা হবে। থ্যাংক ইউ অল, সি ইউ নেক্সট টাইম। সবাইকে ধন্যবাদ, জেরিনা আপুকেও ধন্যবাদ, ধন্যবাদ ভাই আবার ইমনরেও দেওয়ার ধন্যবাদ। জন্য। সবাইকে ধন্যবাদ। দেখা হবে সবার সাথে।